সব তাস এখনো খেলা হয়নি। ইরানের গোপন অস্ত্র যা বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে। পশ্চিমা বিশ্ব মনে করেছিল ইরানকে চেনা হয়ে গেছে। বোমা ফেলো, নিষেধাজ্ঞা দাও, হুমকি দাও, ইরান ভেঙে পড়বে। কিন্তু তেহরান প্রতিবার উঠে দাঁড়িয়েছে। এবার ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা এমন একটি বার্তা দিলেন যা পেন্টাগনের ঘুম কেড়ে নিতে যথেষ্ট। কথাটা বললেন ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ডেপুটি ইন্সপেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি। এটা কোনো টেলিভিশনের টকশোর বক্তা না, এটা ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড স্ট্রাকচারের ভেতরের মানুষ। যখন এই পদের কেউ মুখ খোলেন, বিশ্ব কান পাতে। তার দাবি, ইরানের সামরিক উৎপাদন কেন্দ্র এবং প্রতিরক্ষা অবকাঠামোর বড় একটি অংশ এখনো শত্রুপক্ষের নজরের বাইরে। প্রতিপক্ষ জানে না ইরানের অস্ত্র কোথায় তৈরি হয়, কোথায় লুকিয়ে আছে, কোথা থেকে আসবে। এই একটাই তথ্য যদি সত্য হয়, তাহলে মধ্যপ্রাচ্যের পুরো সামরিক হিসাব বদলে যায়। প্রশ্নটা স্বাভাবিক। ইরান যখন বলছে তাদের কাছে উইনিং কার্ড আছে, সেটা ঠিক কি? আনুষ্ঠানিকভাবে তেহরান কিছু বলেনি, কিন্তু সামরিক বিশ্লেষকরা যা বলছেন তা রীতিমতো শিউরে ওঠার মতো। প্রথমত, গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি। ইরান বছরের পর বছর ধরে পাহাড়ের গভীরে, মাটির নিচে ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছে। স্যাটেলাইট দেখতে পায় না, গোয়েন্দারা সংখ্যা জানে না। এই ঘাঁটিগুলো থেকে কতটা দূরে আঘাত করা যায় সেটাই অজানা। দ্বিতীয়ত, ড্রোন প্রযুক্তি। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করে পশ্চিমকে চমকে দিয়েছে। কম খরচে বিশাল ক্ষতি। ইরান নিজে এই প্রযুক্তির জনক। তারা কতটা উন্নত সংস্করণ নিজেদের জন্য রেখেছে কেউ জানে না। তৃতীয়ত, আঞ্চলিক মিত্র নেটওয়ার্ক। হুতি, হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া, এই নেটওয়ার্কের পুরো শক্তি কখনো একসাথে দেখা যায়নি। একটি সমন্বিত আঘাত কতটা বিধ্বংসী হতে পারে সেটা কল্পনাও করা কঠিন। চতুর্থত, অসম যুদ্ধের কৌশল। ইরান কখনো আমেরিকার সাথে সরাসরি সমানে সমানে লড়াই করে না। তারা ভিন্ন পথে আঘাত করে, যেখানে প্রতিপক্ষ প্রস্তুত নয় সেখানে। হরমুজ বন্ধ করে দেয়া, তেলের দাম আকাশে পাঠিয়ে দেয়া, সাইবার হামলা, এগুলো যুদ্ধের নতুন মুখ। পারমাণবিক বোমার দরকার নেই, জনগণই অস্ত্র। আসাদির সবচেয়ে চমকপ্রদ মন্তব্য এটি। তিনি বললেন, ইরানের সশস্ত্র বাহিনীর জন্য পারমাণবিক বোমার কোনো প্রয়োজন নেই। তাদের চূড়ান্ত অস্ত্র হলো দেশের জনগণ। এই বক্তব্যকে অনেকে প্রচারণা বলে উড়িয়ে দেবেন, কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা। 1980 থেকে 88, 8 বছর ইরাকের সাথে যুদ্ধ। পশ্চিম সাদ্দামকে সমর্থন করেছে, অস্ত্র দিয়েছে, রাসায়নিক হামলায় চোখ বুজে থেকেছে। তবু ইরান টিকে গেছে। এরপর দশকের পর দশক নিষেধাজ্ঞা, ডলার নেই, প্রযুক্তি নেই, বিশ্ব ব্যাংক নেই। তবু ইরান নিজের ক্ষেপণাস্ত্র নিজে বানিয়েছে, নিজের ড্রোন নিজে তৈরি করেছে। যে জাতি এত কষ্টে টিকে থাকে, তাদের জনগণকে চূড়ান্ত অস্ত্র বলাটা নিছক গালভরা কথা নয়। পশ্চিমারা কেন ভয় পাচ্ছে? পশ্চিমা গণমাধ্যম ও মার্কিন কর্মকর্তারা ইরানের সামরিক সক্ষমতা নিয়ে বারবার একটা নির্দিষ্ট ছবি আঁকতে চায়, যে ইরান দুর্বল, ভেঙে পড়ছে, আর কয়েকটা বোমায় শেষ হয়ে যাবে। আসাদের এই বক্তব্য সেই ছবিতে সরাসরি চ্যালেঞ্জ। তিনি স্পষ্ট বললেন, যুক্তরাষ্ট্র, ন্যাটো ও পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে চাপ ও হুমকি দিয়ে আসছে। অতীতে ইরানকে পরাজিত করা সম্ভব হয়নি, ভবিষ্যতেও কোনো সামরিক পদক্ষেপ সফল হবে না। মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মার্কিন আধিপত্যের তাসের ঘর যেন একে একে ভেঙে পড়ছে। একদিকে সিরিয়া থেকে শেষ মার্কিন সেনার পিছু হটা, অন্যদিকে পারস্য উপসাগরের আকাশে আমেরিকার সবচেয়ে দামি চোখ অন্ধ হয়ে যাওয়া। সব মিলিয়ে ওয়াশিংটন এখন এক চরম কৌশলগত বিপর্যয়ের মুখোমুখি। 2026 সালের এপ্রিলের এই দিনগুলো মার্কিন সামরিক ইতিহাসে এক কালিমালিপ্ত অধ্যায় হিসেবে লেখা থাকবে। দীর্ঘ বছরের মোতায়েন, আইএস বিরোধী অভিযান আর ইরানকে ঠেকিয়ে রাখার স্ট্র্যাটেজিক ফুটহোল্ড, সবই এখন অতীত। সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতির শেষ চিহ্নটুকুও মুছে গেছে। উত্তর পূর্ব সিরিয়ার শেষ ঘাঁটিটি হস্তান্তর করে মার্কিন বাহিনী এখন জর্ডান ও ইরাকের পথে। মজার ব্যাপার হলো, এই পিছু হটা কোনো বিজয় উল্লাস নয়, বরং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার ভয়ে অনেকটা গোপনে স্থলপথে সম্পদ সরিয়ে নেওয়া। প্রেসিডেন্ট আহমেদ আল শারা ক্ষমতায় আসার পর কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ সিরীয় সেনাবাহিনীর সাথে একীভূত হওয়ার চুক্তি করেছে। ফলে ওয়াশিংটনের দীর্ঘদিনের প্রক্সি রাজনীতির স্থাপত্য ধূলিসাৎ হয়ে গেছে। সিরিয়া এখন এমন এক সংঘাতের ভূমি যা একসময় যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, আর আজ তা অন্যদের হাতে ছেড়ে দিয়ে নিঃশব্দ প্রস্থান করতে হচ্ছে। সিরিয়া ত্যাগের ক্ষতের ওপর নুনের ছিটা হয়ে এসেছে পারস্য উপসাগরের বিপর্যয়। গত 9 এপ্রিল আমেরিকার গর্ব $240 মিলিয়ন মূল্যের MQ-4C ট্রাইটন ড্রোনটি নিখোঁজ হয়েছে। এটি কোনো সাধারণ ড্রোন নয়, এর এক একটি দাম একাধিক F-35 স্টেলথ ফাইটারের চেয়েও বেশি। 52,000 ফুট উচ্চতায় ওড়ার ক্ষমতা সম্পন্ন এ হাইটেক আই ইন দ্য স্কাই কেন এবং কিভাবে হারিয়ে গেল তা নিয়ে পেন্টাগনে এখন শোকের মাতম।
ওপেন সোর্স ডেটা বলছে 3 ঘন্টার টহল শেষে ফেরার পথে ড্রোনটি হঠাৎ ইরানের দিকে মোড় নেয় এবং এরপরই সিগন্যাল উধাও হয়ে যায়। মার্কিন নৌবাহিনী একে ক্লাস এ মিসশট বলে দায় সারতে চাইলেও আসল সত্যটা অনেক বেশি ভয়াবহ। $1 বিলিয়ন চিতা। কেবল একটি ট্রাইটন নয়, পরিসংখ্যান বলছে এই যুদ্ধে 1 মাসে মার্কিন বিমান বাহিনীর ক্ষয়ক্ষতি রূপ নিয়েছে এক দুঃস্বপ্নে। 24টি MQ-9 রিপার ড্রোন। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর আশেপাশে ইরান অন্তত 24টি রিপার ড্রোন ভূপাতিত করেছে, যার বাজার মূল্য প্রায় $720 মিলিয়ন। কৌশলগত সম্পদ ধ্বংস। শুধু ড্রোন নয়, এই সংঘাতের প্রথম মাসেই যুক্তরাষ্ট্র হারিয়েছে E-3 সেন্ট্রি অ্যাওয়াক্স, A-10 ওয়ারথগ এবং F-15E এর মতো বাঘা বাঘা যুদ্ধ বিমান। 1 মাসের কম সময়ে পেন্টাগনের ক্ষতির অঙ্ক $1 বিলিয়ন ছাড়িয়ে গেছে। আকাশপথে যে অপ্রতিদ্বন্দ্বী শ্রেষ্ঠত্বের বড়াই ওয়াশিংটন করত ইরানের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে, তা এখন প্রশ্নের মুখে। ড্রাগন ও পারস্যের সাঁড়াশি চাপ। এই উত্তেজনার মধ্যে সিরিয়া ও ইরাক থেকে মার্কিন পিছু হটা এবং আকাশপথে একের পর এক হার, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সুয়েজ মুহূর্ত উপস্থিত হয়েছে। যে ড্রোনগুলো একসময় আফগানিস্তান বা ইয়েমেনে নির্বিঘ্নে দাপিয়ে বেড়াতো, তারা এখন ইরানের আকাশসীমায় ঢোকা মাত্রই কবরে পরিণত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসায় যুক্তরাষ্ট্র এখন ড্রোনের ওপর বেশি নির্ভর করতে বাধ্য হচ্ছে, আর সেই সুযোগটি নিচ্ছে তেহরান। এমনকি বন্ধু দেশ ইসরায়েল বা আমিরাতের ড্রোনগুলো রক্ষা পাচ্ছে না। মার্কিন অবস্থানের ওপর সরাসরি আঘাত। ল্যাভরভের এই দ্ব্যর্থহীন মন্তব্য আন্তর্জাতিক পর্যায়ে চাঞ্চল্য তৈরি করেছে। এটি মূলত চলমান আলোচনায় ইরানের শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর একগুঁয়েমিকে সরাসরি চ্যালেঞ্জ এবং খাটো করে দেখছে। আমেরিকার এই দাবির কোনো আইনি ভিত্তি নেই বলেই রুশ পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দেন। তিনি রাশিয়া এবং চীনের অবস্থান পরিষ্কার করে বলেন যে তারা এই সংকটের অবসানের জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে। তবে নেগোসিয়েশনস অবশ্যই বাস্তবসম্মত এবং বৈধ লক্ষ্যের উপর ভিত্তি করে পরিচালিত হতে হবে, যা সব পক্ষের জন্য গ্রহণযোগ্য হয়। ল্যাভরভ বলেন, আমরা বিশ্বাস করি যে আন্তর্জাতিক আইন প্রতিটি দেশের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অধিকারকে পুরোপুরি স্বীকৃতি দেয়। IAEA এর প্রমাণ এবং বাস্তব পরিস্থিতি। ল্যাভরভ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জোর দিয়ে বলেন যে ইরানের পারমাণবিক উপাদান সামরিক উদ্দেশ্যে ব্যবহারের কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। তিনি মনে করিয়ে দেন যে ইরান পরমাণু অপসারণ চুক্তির স্বাক্ষরকারী এবং তারা IAEA এর পরিদর্শনের অধীনে রয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির জন্য আন্তর্জাতিক আইন এবং IAEA এর মানদণ্ড মেনে চলছে। তাদের শান্তিপূর্ণ কর্মসূচির অধিকারের উপর আঘাত করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তিনি 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তিতে রাশিয়ার ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। তখন রাশিয়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ল্যাভরভ ইঙ্গিত দেন যে মস্কো আবারও প্রয়োজনে অত্যন্ত সমৃদ্ধ উপাদান পুনরায় প্রক্রিয়া করে পারমাণবিক জ্বালানিতে রূপান্তর করতে বা রাশিয়াতে সংরক্ষণ করতে সহায়তা করতে প্রস্তুত। পশ্চিমাদের সমালোচনা ও ভূ রাজনৈতিক সংঘাত। সার্গেই ল্যাভরভ ইউরোপীয় শক্তিগুলোর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন যে তারা ওয়াশিংটনের পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার বিষয়ে কোনো প্রতিবাদ করেনি, অথচ তেহরানের ওপর কঠোর শর্ত চাপিয়ে দিচ্ছে। তিনি এটিকে ভণ্ডামি এবং ঔপনিবেশিক মানসিকতার প্রকাশ বলে অভিহিত করেন। তিনি বর্তমান আলোচনায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের কথা উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা, বিশেষ করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া এবং কঠোর যাচাইকরণ ব্যবস্থার উপর জোর দিচ্ছেন। অন্যদিকে ইরান তাদের মজুদ হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে এবং এর পরিবর্তে পতনের প্রস্তাব দিচ্ছে। ল্যাভরভ অভিযোগ করেন যে পশ্চিমারা বিশ্বজুড়ে তাদের হেজেমনি বা আধিপত্য পুনরুদ্ধারের চেষ্টা করছে। তাদের দীর্ঘ ইতিহাসের দাস ব্যবসা এবং ঔপনিবেশিক মানসিকতা আজ আধুনিক রূপে প্রকাশিত হচ্ছে। তিনি বলেন, রাশিয়া, চীন বা বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশ এই ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির সাথে একমত হতে পারে না। হরমুজ প্রণালী এবং আন্তর্জাতিক প্রভাব। ল্যাভরভ যুক্তি দেন যে ইরানের হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত মূলত মার্কিন এবং ইসরায়েলি সামরিক চাপের প্রতিক্রিয়া। তার মতে এই দৃষ্টিভঙ্গি উপসাগরীয় আরব দেশগুলোর অনেকেই ব্যক্তিগতভাবে শেয়ার করে। তিনি আরও ঘোষণা করেন যে রাশিয়া এই সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রস্তুত।
তিনি এশিয়ার বিভিন্ন অঞ্চলে পশ্চিমাদের হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেন। ইউক্রেন সংকট, মধ্যপ্রাচ্য, সেন্ট্রাল এরিয়া, দক্ষিণ ককেসাস এবং তাইওয়ান প্রণালীর উত্তেজনাকে তিনি সরাসরি পশ্চিমা দেশগুলোর নীতির ফলাফল বলে মনে করেন। তিনি বলেন, পশ্চিমের সমষ্টিগত নীতিসমূহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে অস্থিরতা তৈরি করছে। যুদ্ধের মঞ্চে যেন হঠাৎ করে বদলে যাচ্ছে সব হিসাব। এক পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কের সতর্কবার্তা এখন ছড়িয়ে দিচ্ছে নতুন আতঙ্ক। ইরান নাকি এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক নির্ণায়ক সুবিধা পেতে পারে, আর সেটি হয়তো আর কেবল সময়ের অপেক্ষা। প্রথম 16 দিনই যুদ্ধ যেন দেখিয়েছে তার নির্মম মুখ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে প্রায় $26 বিলিয়ন প্রতিরক্ষা অস্ত্র ব্যবহার করেছে এক অবিশ্বাস্য গতিতে। আকাশে প্রতিটি প্রতিরোধ মানে আরেকটি ক্ষয়, আর সেই ক্ষয় এখন গিয়ে ঠেকেছে এক ভয়ঙ্কর সীমায়। শোনা যাচ্ছে ইন্টারসেপ্টর মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। এই যুদ্ধ শুধু গোলাবারুদের নয়, এটি এখন কে দ্রুত রিলোড করতে পারে তার যুদ্ধ। আর ঠিক সেখানে ইরান যেন খেলছে সবচেয়ে বড় চাল। যুদ্ধের শুরুতেই ইরান লক্ষ্যবস্তু করেছিল রাডার সিস্টেম। এই এক সিদ্ধান্তই নাকি বদলে দিয়েছে পুরো খেলার নিয়ম। আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের কিছু অংশ কার্যত অন্ধ হয়ে গেছে, ফলে প্রতিটি নতুন হামলা ঠেকানো এখন আগের চেয়ে অনেক কঠিন। বিশ্লেষণ বলছে, বর্তমান গতিতে চলতে থাকলে খুব অল্প সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইন্টারসেপ্টর ভান্ডার প্রায় শূন্যে নেমে আসতে পারে। বিশেষ করে ইসরায়েলের অ্যারো ইন্টারসেপ্টর মার্চের শেষ নাগাদই শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর যুক্তরাষ্ট্রের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থাও 1 মাসের মধ্যে চাপের মুখে ভেঙে পড়তে পারে। এটাই এখন যুদ্ধের নতুন বাস্তবতা। শুধু শক্তি নয়, টিকে থাকার ক্ষমতাই হয়ে উঠছে সবচেয়ে বড় অস্ত্র। প্রতিবেদনে বলা হয়েছে, এই 16 দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রায় 11,000-এর বেশি মিউনিশন ব্যবহার করেছে। কিন্তু সমস্যা হলো, এই উচ্চমানের অস্ত্রগুলো যত দ্রুত ব্যবহার হচ্ছে তত দ্রুত তৈরি করা সম্ভব নয়। বর্তমান শিল্প সক্ষমতা অনুযায়ী শুধু ব্যবহৃত ইন্টারসেপ্টর পুনরায় তৈরি করতেই লাগতে পারে 2 থেকে 3 বছর। এদিকে ইরান থেমে নেই। তারা ইতোমধ্যে 80টির বেশি ধাপে হামলা চালিয়েছে, যার নাম দিয়েছে ট্রু প্রমিস 4। 27 ও 28 মার্চ রাতেও নতুন হামলার ঢেউ আঘাত হেনেছে। তেল আবিব এলাকায় একটি হামলায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। শহরের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আতঙ্ক ছড়িয়েছে। ঠিক এই সময়েই যুদ্ধের ময়দানে প্রবেশ করেছে আরেক শক্তি, ইয়েমেনের হুথি গোষ্ঠী। তারা দক্ষিণ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে নতুন চাপ তৈরি করেছে। যদিও ইসরায়েল দাবি করেছে তারা সেই হামলা প্রতিহত করতে পেরেছে, কিন্তু বার্তাটি স্পষ্ট, যুদ্ধ এখন আর একক ফ্রন্টে সীমাবদ্ধ নেই। হুথিরা হুঁশিয়ারি দিয়েছে, যদি যুদ্ধ আরও বিস্তৃত হয় তারা আরও বড় আকারে হস্তক্ষেপ করবে। তাদের ভাষায় এটি প্রতিরোধের ফ্রন্টের সম্মিলিত লড়াই। বাস্তবের ময়দানে ছবিটা যেন আরও জটিল। একদিকে ক্ষয়িষ্ণু প্রতিরক্ষা মজুদ, অন্যদিকে ক্রমবর্ধমান আক্রমণের চাপ। এই সংঘাত এখন শুধু অস্ত্রের নয়, এটি ধৈর্য, অর্থনীতি এবং উৎপাদন শক্তির যুদ্ধ। ইরাকে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে শুরু হয়েছে সমন্বিত হামলার নতুন ঢেউ। মাত্র 24 ঘন্টায় 6টি নির্ভুল হামলার দাবি করেছে ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের গুরুত্বপূর্ণ কেন্দ্র এরবিলে একের পর এক বিস্ফোরণ শোনা গেছে। স্থানীয় সূত্র বলছে, একাধিক কামিকাজি ড্রোন ছোড়া হয়েছে মার্কিন লক্ষ্যবস্তুতে, আর সেগুলো নির্ভুলভাবে আঘাত হেনেছে। একই সময় বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ড্রোন হামলা হয়েছে, যেখানে মার্কিন সামরিক সহায়ক ঘাঁটি লক্ষ্যবস্তু ছিল। শুধু তাই নয়, একটি আল আরাব ক্ষেপণাস্ত্র ছোড়ার ভিডিও সামনে এসেছে, যা সরাসরি মার্কিন ঘাঁটির দিকে ছুটে গেছে। একজন ইরাকি কর্মকর্তা হামলার সত্যতা নিশ্চিত করলেও হতাহতের বিষয়ে কিছু বলেননি। তবে রেজিস্ট্যান্স গোষ্ঠীর বার্তা পরিষ্কার, বিদেশি সেনারা ইরাক ছাড়ার আগ পর্যন্ত এই হামলা চলবে। এই উত্তেজনার মধ্যেই হঠাৎই সংঘাত রূপ নেয় আরও বড় এক ঝড়ে। ইরান শুরু করেছে তাদের অপারেশন ট্রু প্রমিস 4-এর 91তম ঢেউ। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোনের বৃষ্টি নেমেছে, আর প্রধান লক্ষ্য এখন ইসরায়েলের বড় শহরগুলো। তেল আবিব, হাইফা হঠাৎ করেই সাইরেনের শব্দে কেঁপে ওঠে শহর। বলা হচ্ছে প্রায় 50 লাখ মানুষ ছুটে গেছে বাংকারে আশ্রয় নিতে। আকাশে বিস্ফোরণের পর বিস্ফোরণ, চারদিকে আতঙ্ক, বিশৃঙ্খলা। জরুরি সেবাকর্মীরা হিমশিম খাচ্ছে, একসাথে এত হামলা সামাল দেয়া যেন অসম্ভব হয়ে উঠছে। কিন্তু এখানেই শেষ নয়। এই যুদ্ধ আর শুধু ইসরায়েলের ভেতরে সীমাবদ্ধ নেই, এটি এখন পুরো অঞ্চলে ছড়িয়ে পড়া এক সমন্বিত আক্রমণ। দক্ষিণ দিক থেকে ইয়েমেনের হুথি বাহিনী যোগ দিয়েছে এই লড়াইয়ে। তারা দক্ষিণ ইসরায়েলের দিকে হামলা চালিয়েছে, এমনকি ডিমোনা সংবেদনশীল এলাকার কাছেও আঘাত হানার দাবি উঠেছে।
একই সময় লেবানন থেকে হিজবুল্লাহ তেল আবিবের জাফা অঞ্চলে যৌথ হামলা চালিয়েছে। ইরান, হিজবুল্লাহ এবং ইয়েমেন এই তিন শক্তি এখন একসাথে কাজ করছে। এটিকে বলা হচ্ছে ইউনিফাইড রেজিস্ট্যান্স ফ্রন্ট, একটি দীর্ঘদিনের পরিকল্পিত কৌশলের বাস্তব রূপ। ইসরায়েলি গণমাধ্যম বলছে ক্ষয়ক্ষতি ব্যাপক। ভারী ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত এনেছে। তেল নোভ এয়ারবেস, বেন গুরিয়ন বিমানবন্দর সহ কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হয়েছে। শুধু সামরিক ঘাঁটি নয়, তেল আবিব, হাইফা, আশদোদ, বীরশেবা, নেগেভ সব জায়গায় আঘাতের চিহ্ন। এই সংঘাত এখন আরো বিপজ্জনক মোড় নিয়েছে, কারণ যুক্তরাষ্ট্র সরাসরি এর মধ্যে টেনে আনা হয়েছে। ইরান দাবি করছে তারা 4টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে, যদিও এই দাবির স্বাধীন কোনো নিশ্চিত তথ্য নেই। কুয়েতে আহমেদ আল জাবের ও আলী আল সালেম ঘাঁটি, সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি, সব জায়গায় হামলার দাবি উঠেছে। এমনকি সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটির রাডার সিস্টেম ধ্বংসের কথাও বলছে ইরান। এই রাডার ছিল আকাশপথের হুমকি শনাক্ত করার গুরুত্বপূর্ণ উপাদান। এটি ধ্বংস হলে পুরো অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ফাঁক তৈরি হতে পারে। পারস্য উপসাগরেও নাটকীয় দাবি। ইরান বলছে তারা একটি উন্নত ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। আবারও যুক্তরাষ্ট্রের অশনি সংকেত। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতে হঠাৎ করেই নাটকীয় মোড়, আর সেই মোড় ঘিরে তৈরি হয়েছে রহস্য, উত্তেজনা আর ভয়ের এক বিস্ফোরক মিশ্রণ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি এমন কিছু ছবি প্রকাশ করেছে যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তাদের দাবি, কুয়েতে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা একটি CH-47 ঝিনুক হেলিকপ্টার ড্রোন হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হেলিকপ্টারটি শুধু একটি যান নয়, এটি মার্কিন সেনাবাহিনীর অন্যতম শক্তিশালী লজিস্টিক অস্ত্র, যা সৈন্য, অস্ত্র ও সরঞ্জাম দ্রুত পরিবহনে ব্যবহৃত হয়। কিন্তু এখানেই প্রশ্ন, এই ঘটনার কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি ওয়াশিংটন। পেন্টাগন এখনো নীরব, আর এই নীরবতাই যেন আরো বড় ঝড়ের পূর্বাভাস। ইরানের আরেকটি গণমাধ্যম আরো বিস্ফোরক দাবি করেছে। তাদের মতে এই হেলিকপ্টারটি একটি বিশেষ উদ্ধার অভিযানে ছিল। লক্ষ্য, ইরানের আকাশে ভূপাতিত হওয়া একটি মার্কিন যুদ্ধ বিমানের পাইলটকে খুঁজে বের করা। আর এখানেই আসে সবচেয়ে বড় খবর, একটি মার্কিন F-15E স্ট্রাইক ইগল যুদ্ধ বিমান নাকি ইরানের ভেতরে গুলি করে ভূপাতিত করা হয়েছে। যদি এটি সত্য হয়, তাহলে এটি হবে এই যুদ্ধে এক বিশাল টার্নিং পয়েন্ট। প্রতিবেদন বলছে ওই বিমানে ছিলেন 2 জন, একজন পাইলট এবং একজন অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তা। হামলার পর দুজনই ইজেক্ট করে বেরিয়ে আসেন। এর মধ্যে একজনকে জীবিত উদ্ধার করে মার্কিন বাহিনী এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু অন্যজন এখনও নিখোঁজ। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে আর তাকে খুঁজে পেতে চলছে মরিয়া তল্লাশি। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই বড় একটি সিদ্ধান্ত নেয় ইসরায়েল। জানা গেছে চলমান উদ্ধার অভিযানে বাধা না দিতে ইসরায়েল তাদের পরিকল্পিত হামলা স্থগিত করেছে। এই পদক্ষেপ দেখাচ্ছে পরিস্থিতি কতটা সংবেদনশীল হয়ে উঠেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আরও এক ধাপ এগিয়ে গেছে। তারা ঘোষণা দিয়েছে যে কেউ যদি মার্কিন পাইলটকে খুঁজে দেয় তাকে পুরস্কৃত করা হবে। এমনকি সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে পাইলটদের ধরিয়ে দিতে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছেন এই ক্ষতি কূটনৈতিক অবস্থান বদলাবে না। তার কণ্ঠে ছিল কঠোরতা, এটা যুদ্ধ। তবে নিখোঁজ পাইলট ধরা পড়লে যুক্তরাষ্ট্র কি করবে সে বিষয়ে তিনি কিছু বলেননি। এই নীরবতা নতুন করে উদ্বেগ তৈরি করছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে একটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে, তবে তারা এখনও বিস্তারিত কিছু জানায়নি। হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্টকে পুরো পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে আরেকটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে, ইরানের আকাশ প্রতিরক্ষা এখনও শক্তিশালী। যুক্তরাষ্ট্র এতদিন দাবি করে আসছিল তারা আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, কিন্তু এই ঘটনাই দেখাচ্ছে ইরান এখনও প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। এর আগে এই যুদ্ধে আরও 3টি F-15E বিমান হারানোর খবর এসেছে, যদিও সেগুলো ফ্রেন্ডলি ফায়ারের কারণে। এখন পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছে। একদিকে নিখোঁজ পাইলটের খোঁজে মরিয়া যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরানের কঠোর অবস্থান। আকাশে প্রতিনিয়ত বাড়ছে উত্তেজনা, মাটিতে জমছে অনিশ্চয়তা। এই যুদ্ধ এখন আর শুধু অস্ত্রের লড়াই নয়, এটি সম্মান, ক্ষমতা আর টিকে থাকার এক ভয়ঙ্কর পরীক্ষা। আর সেই পরীক্ষার প্রতিটি মুহূর্ত যেন নতুন করে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। পারস্য উপসাগরের উত্তাল জলরাশিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে কেন্দ্র করে বিশ্বজুড়ে বাড়ছে যুদ্ধের দামামা। এতদিন পর্দার আড়ালে থাকলেও বেইজিং সরাসরি আসরে নেমেছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে বিপজ্জনক এবং দায়িত্ব জ্ঞানহীন বলে তীব্র ভৎসনা করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন। শি জিনপিং এর কণ্ঠে ফুটে উঠেছে সতর্কবার্তা, বিশ্বকে যেন
কোনোভাবেই জঙ্গলের রাজত্বে ফিরিয়ে না দেওয়া হয়। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের 1/5 পরিবাহিত হয়, যার অর্ধেকেরও বেশি যায় চীনের কারখানায়। তাই এই নৌপথ বন্ধ হওয়া মানে চীনের অর্থনীতির ধমনীতে সরাসরি আঘাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের অর্থনীতির ত্রুটি চেপে ধরতে যে নৌ অবরোধ জারি করেছে তা এখন বেইজিংয়ের জন্য চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনের অভিযোগ, ট্রাম্পের এই জেদ বিশ্বকে এক ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছে, যা যুদ্ধের আগুনে ঘি ঢালছে। বেইজিংয়ের এই কঠোর অবস্থান এমন এক সময় এলো যখন বিশ্বের নানা প্রান্তের কূটনীতিকরা আলোচনার জন্য চীনের দরজায় ভিড় করছেন। আবুধাবির ক্রাউন প্রিন্স থেকে শুরু করে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সবারই একটাই চাওয়া, বেইজিং যেন তেহরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনে। তবে সানচেজ নিজেই যুক্তরাষ্ট্রের রোষানলে পড়েছেন। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন ইরান যুদ্ধের জন্য স্পেনের আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না ওয়াশিংটনকে। এদিকে পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে চীন। একদিকে তারা ইরানের প্রধান বাণিজ্য সহযোগী, ইরানের মোট অশোধিত তেলের 80%ই ছায়া নৌবহরের মাধ্যমে চীন কিনে নেয়। অন্যদিকে ট্রাম্পের আসন্ন বেইজিং সফরের আগে ওয়াশিংটনের সাথে সরাসরি সংঘাত এড়িয়ে চলাই চীনের মূল কৌশল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দাবি করছে চীন ইরানকে নতুন বিমান প্রতিরক্ষা অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে, যা ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে। জবাবে বেইজিং এই দাবিকে সম্পূর্ণ বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে এবং পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে এর অজুহাতে চীন যদি নতুন কোনো শুল্ক আরোপের শিকার হয় তবে বেইজিংও পাল্টা ব্যবস্থা নেবে। বাস্তব চিত্রটি বেশ অদ্ভুত। হরমুজ প্রণালীতে এখন বাণিজ্যিক জাহাজের চলাচল প্রায় শূন্যের কোঠায়। এর মধ্যে মঙ্গলবার মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়া একটি চীনা ট্যাঙ্কার রিচ স্টারিকে প্রণালী অতিক্রম করতে দেখা যাচ্ছে, যা পুরো পরিস্থিতির জটিলতাকে আরও বাড়িয়ে দিয়েছে। জাহাজটি বারবার গতিপথ পরিবর্তন করে অনিশ্চয়তার জন্ম দিয়েছে, যা নির্দেশ করে যে বিশ্ব বাণিজ্য এখন কতটা ভয়ের ওপর ভিত্তি করে চলছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই অবরোধের মূল লক্ষ্য কেবল ইরান নয়, বরং চীনকেও অস্বস্তিতে ফেলা, যাতে বেইজিং তাদের প্রভাব খাটিয়ে তেহরানকে পরমাণু ও আঞ্চলিক কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করতে বাধ্য হয়। কিন্তু বেইজিংয়ের হাতে থাকা তেলের মজুদ ও বিকল্প জ্বালানি ব্যবস্থা তাদের এই মার্কিন চাপে নতি স্বীকার না করার সাহস দিচ্ছে। তবে মধ্যপ্রাচ্যে চীনের বিনিয়োগ আজ চরম ঝুঁকির মুখে। ইরানের পাল্টা আঘাতে উপসাগরীয় দেশগুলোর অবকাঠামো যদি তাসের ঘরের মতো ভেঙে পড়ে তবে তার বড় মাসুল গুনতে হবে চীনকে। ঝু ফেংয়ের মতো বিশেষজ্ঞরাও বলছেন চীন সামরিকভাবে এই যুদ্ধে জড়াতে চায় না, কারণ তা ওয়াশিংটনের সাথে তাদের ভঙ্গুর সম্পর্ককে চিরতরে ধূলিসাৎ করে দেবে। হরমুজ থেকে বেইজিং পর্যন্ত এই টানটান উত্তেজনার কেন্দ্রে এখন একটাই প্রশ্ন, ট্রাম্পের জঙ্গলের রাজত্ব বনাম চীনের কূটনৈতিক ভারসাম্য। দুই মহাশক্তির এই রশ্মি টানাটানির মাঝে মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত বিপর্যয়ের দিকেই যাচ্ছে? যুদ্ধের দামামা বাড়ছে আর বিশ্ব তাকিয়ে আছে সেই সংকেতের দিকে, যা মুহূর্তের মধ্যে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে চিরতরে স্তব্ধ করে দিতে পারে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, যুদ্ধের আশঙ্কা ক্রমেই ঘনীভূত হচ্ছে। এমন পরিস্থিতিতে ইরানের সেনাপ্রধান আমির হাতামি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, কেউ যদি ইরানের মাটিতে স্থল অভিযান চালানোর সাহস করে তবে একজন আক্রমণকারীও জীবিত ফিরতে পারবে না। এক গুরুত্বপূর্ণ ভাষণে তিনি স্পষ্টভাবে নো কোয়ার্টার নীতি ঘোষণা করেন, অর্থাৎ শত্রুর প্রতি কোনো দয়া দেখানো হবে না। দেশের সব কমান্ড ও কন্ট্রোল সেন্টারের সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া এই বার্তায় তিনি বলেন, এখন সময় সর্বোচ্চ সতর্ক থাকা। স্থল, নৌ ও বিমান বাহিনীর কমান্ডারদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা শত্রুর প্রতিটি পদক্ষেপ মুহূর্তে মুহূর্তে বিশ্লেষণ করেন। হাতামি জোর দিয়ে বলেন, ইরানের সেনাবাহিনী শুধু প্রতিরক্ষার জন্যই নয়, আক্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত। তার ভাষায়, আমাদের লক্ষ্য একটাই, দেশকে নিরাপদ রাখা এবং যুদ্ধের কালো ছায়া দূর করা। তবে একই সঙ্গে তিনি পরিষ্কার করে দিয়েছেন, ইরানিরা যদি নিরাপদ না থাকে তাহলে শত্রুপক্ষকেও কোথাও নিরাপদ থাকতে দেওয়া হবে না। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এর বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধের পর ইরানকে নতুনভাবে সাজানো হতে পারে। এই মন্তব্যের তীব্র সমালোচনা করে হাতামি বলেন, এটি প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আসল উদ্দেশ্য ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলা। তবে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ইরানের জনগণ ও সেনাবাহিনী কোনোভাবেই এই পরিকল্পনা সফল হতে দেবে না। বর্তমান পরিস্থিতিতে তিনি একটি স্লোগান সামনে এনেছেন, সবই ইরানের জন্য। এই নীতিতে অটল থেকে চূড়ান্ত বিজয় না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
এতে বোঝা যাচ্ছে ইরান এখন আপোষের পথ নয়, বরং চূড়ান্ত মোকাবিলার পথেই হাঁটছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনার পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। গত 28 ফেব্রুয়ারির ওই ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে বলে দাবি করা হচ্ছে। এর জবাবে ইরানও বসেনি। তারা শত শত মিসাইল ও ড্রোন দিয়ে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল এবং ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে। এই সংঘাত এখন শুধু আকাশ বা সমুদ্রে সীমাবদ্ধ নেই, স্থলযুদ্ধের সম্ভাবনাও দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যদি সত্যি স্থল অভিযান শুরু হয় তাহলে তা হবে অত্যন্ত রক্তক্ষয়ী এবং দীর্ঘমেয়াদী। এর মধ্যে হাতামি সামরিক কমান্ডারদের আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। শত্রুপক্ষের প্রতিটি সামরিক গতিবিধি ঘনিষ্ঠভাবে নজরদারি করতে হবে। তিনি বলেন, শত্রুর প্রতিটি পদক্ষেপ বুঝতে না পারলে তাদের মোকাবিলা করা সম্ভব নয়। তাই গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন বিস্ফোরণের অপেক্ষায় থাকা আগ্নেয়গিরির মতো। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ, অন্যদিকে ইরানের কঠোর অবস্থা। এই দুয়ের সংঘর্ষ মধ্যপ্রাচ্যকে ঠেলে দিতে পারে আরও ভয়াবহ যুদ্ধের দিকে। বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, কারণ এই সংঘাত যে কোনো সময় বড় আকার ধারণ করতে পারে। মার্কিন রণতরী নিশানা করে আবার ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিশানা করে উপকূলীয় অঞ্চল থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী 25 মার্চ এমন দাবি করেছে। ইরানের প্রেস টিভি একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, সশস্ত্র বাহিনী মার্কিন এই রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নৌবাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই অভিযানের কথা জানিয়েছে। ইরান নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শামরাম ইরানি বলেছেন, শত্রুর বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এটি ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নাগালে আসামাত্রই লক্ষ্যবস্তু করা হবে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান ইউএসএস আব্রাহাম লিঙ্কন লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। প্রতিটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ওদিকে ইসরায়েলে অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। মাত্র 40 মিনিটে ইহুদিবাদী ভূখণ্ডে 4 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলি আর্মি রেডিওর বরাতে এই তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়, 40 মিনিটের ব্যবধানে ইসরায়েলে 4 দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর আগে বৃহত্তর তেল আবিব এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি আর্মি রেডিও তেল আবিবের আশপাশে একাধিক বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। এছাড়া হাদেরা এলাকায় একটি বড় বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলের ইলেকট্রিক কর্পোরেশন। এর আগের দিনও তেল আবিব শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এসব হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। 25 মার্চ ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এই তথ্য জানিয়েছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। এক বিবৃতিতে IRGC জানায়, বিবৃতিতে বলা হয়, খাইবার শেখান এমাদসেজি সহ শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং IRGCর অ্যারোস্পেস ফোর্সের ড্রোন ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল তেল আবিবের উত্তর ও কেন্দ্রীয় অঞ্চলে গোয়েন্দা স্থাপনা, রামাত গান ও নেগেভে ইসরায়েলি সেনাবাহিনীর বাণিজ্যিক ও সহায়তা কেন্দ্র এবং বীরসেবায় সামরিক লজিস্টিক ও দক্ষিণাঞ্চলীয় কমান্ড সেন্টার। IRGCর দাবি, হামলার ফলে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আগুন ও ধোঁয়ার বিস্তৃত দৃশ্য দেখা গেছে এবং 20 লাখের বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে থাকতে হয়েছে, যা তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার প্রমাণ। সংস্থাটি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পেন্টাগন ও ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা আমান যুদ্ধ সংক্রান্ত খবর ও হামলার চিত্র গোপন করছে, যা শত্রুপক্ষের উদ্বেগের স্পষ্ট প্রমাণ। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে তেহরান। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আঞ্চলিক ঘাঁটি এবং অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত যখন দিন দিন আরও বিস্ফোরক রূপ নিচ্ছে, ঠিক তখনই আকাশে শুরু হয়েছে এক নতুন যুদ্ধ। ড্রোন, যুদ্ধবিমান আর মিসাইলের এক ভয়ঙ্কর সংঘর্ষ। ইরান দাবি করেছে, তাদের আকাশসীমার গভীরে একটি বহুমূল্যের মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ জানায়, ইস্পাহান প্রদেশের আকাশে একটি MQ-1 ড্রোন ধ্বংস করা হয়েছে। এই অভিযান পরিচালনা করেছে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC।
ইরানের দাবি এটি ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ নজরদারি মিশনের অংশ, যা তাদের উন্নত সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়। শুধু ড্রোন নয়, ইরান আরও বড় দাবি তুলছে। তাদের মতে সাম্প্রতিক সংঘর্ষে তারা একাধিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর কাছে এবং দক্ষিণ পশ্চিম ইরানের আকাশে সংঘটিত হামলা। ইরানি কর্মকর্তারা একে বলছেন একটি টার্নিং পয়েন্ট, একটি কালো দিন যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ শক্তিকে বড় ধাক্কা দেওয়া হয়েছে। একই সময় ইসরায়েলও থেমে নেই। তারা তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার ঘোষণা দিয়েছে। লক্ষ্যবস্তু ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অস্ত্র গবেষণা কেন্দ্র এবং ব্যালিস্টিক মিসাইল সংরক্ষণাগার। ইসরায়েলের দাবি এসব স্থাপনা ইরানের উন্নত অস্ত্র তৈরির মূল কেন্দ্র, যদিও এসব হামলার স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনও পাওয়া যায়নি। এই সংঘর্ষে আকাশ যেন হয়ে উঠেছে যুদ্ধক্ষেত্র। ড্রোন, ফাইটার জেট, ফ্লেয়ার সব মিলিয়ে এক উচ্চ ঝুঁকির লড়াই চলছে। এরই মধ্যে তাসনিম নিউজ এজেন্সি নতুন দাবি তুলেছে। তারা বলছে একটি মার্কিন বা ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত হতে পারে। তাদের প্রকাশিত ছবিতে দেখা গেছে ধ্বংসাবশেষ, যেখানে একটি ইঞ্জিনের এক্সহস্ট অংশ দেখা যায়। বিশ্লেষকদের মতে এটি F-16 বা F-35 হতে পারে, তবে F-16 হওয়ার সম্ভাবনাই বেশি। আরও জানা গেছে তেহরান সহ বিভিন্ন শহরের আকাশে একাধিক যুদ্ধবিমান উঠতে দেখা গেছে এবং ইরানি প্রতিরক্ষা ইউনিট সেগুলোর বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালিয়েছে। কিছু বিমান পালানোর চেষ্টা করতে ফ্লেয়ার ছুড়েছে। তবে এসব দাবি এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের ঘটনা সামনে এসেছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে হরমুজ প্রণালীর কাছে একটি A-10 ওয়ারথগ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। একই সময়ে আরেকটি বড় ঘটনা ঘটে। একটি F-15E স্ট্রাইক ঈগল ইরানের আকাশে ভূপাতিত হয়। এই F-15E-তে 2 জন ক্রু সদস্য ছিলেন, তার দুজনই ইজেক্ট করতে সক্ষম হন। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, কিন্তু অন্যজন এখনো নিখোঁজ। তাকে খুঁজতে চলছে জোর তল্লাশি। অন্যদিকে A-10 বিমানটির একমাত্র পাইলটকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েল একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। উদ্ধার অভিযানে বাধা না দিতে তারা ইরানি পরিকল্পিত কিছু হামলা স্থগিত করে। ইরানি রাষ্ট্রীয় মিডিয়া প্রথমে দাবি করেছিল তারা একটি F-35 ভূপাতিত করেছে। এমনকি তারা ঘোষণা দেয় যে কেউ মার্কিন সেনাকে খুঁজে পাবে তাকে পুরস্কৃত করা হবে। এটি এই যুদ্ধের প্রথম নিশ্চিত ঘটনা যেখানে ইরানের আঘাতে একটি মার্কিন ফাইটার জেট ধ্বংস হয়েছে। হোয়াইট হাউসও বিষয়টি স্বীকার করেছে। প্রেস সেক্রেটারি জানিয়েছেন প্রেসিডেন্টকে পুরো পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে। F-15E স্ট্রাইক ঈগল বোয়িং নির্মিত এই যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী অস্ত্র। এটি গভীর আঘাত হানতে এবং আকাশে লড়াই চালাতে সক্ষম। তবে এই ঘটনার পর বড় প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি সত্যি আকাশে আধিপত্য ধরে রাখতে পারছে? কারণ এর আগেও 3টি F-15E বিমান ফ্রেন্ডলি ফায়ারে হারানোর খবর ছিল। আর এখন নতুন করে ক্ষতি, নতুন করে ঝুঁকি। এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিরক্ষা মন্ত্রী বারবার দাবি করেছেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে কার্যত জয়ী। তারা বলছেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে গেছে, কিন্তু বাস্তবতা যেন ভিন্ন গল্প বলছে। কারণ আকাশে এখনও লড়ছে ইরান, এখনও প্রতিরোধ করছে, এখনও তারা দেখাচ্ছে তাদের আকাশ এত সহজে দখল করা যাবে না। ইসরায়েলের সাম্প্রতিক এক আঘাতে প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রাশিয়া ও ইরানের মধ্যে একটি লুকানো অস্ত্র সরবরাহ পথ। পশ্চিমা গোয়েন্দাদের দাবি এই পথ দিয়ে নীরবে ইরানকে ড্রোন, অস্ত্র আর যুদ্ধের তথ্য দিয়ে সহায়তা করছে মস্কো। তারা বলছে ভ্লাদিমির পুতিন এখন সরাসরি নয়, কিন্তু নীরবে ইরানের পাশে দাঁড়িয়েছে। ড্রোন সরবরাহ করা হচ্ছে, সঙ্গে দেওয়া হচ্ছে স্যাটেলাইট ছবি, টার্গেটিং ডেটা, অর্থাৎ কোথায় আঘাত করলে সবচেয়ে বেশি ক্ষতি হবে সেই তথ্যও পৌঁছে যাচ্ছে তেহরানের হাতে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে মার্চ মাসের শুরু থেকে এই সরবরাহ শুরু হচ্ছে। ড্রোনের পাশাপাশি পাঠানো হচ্ছে চিকিৎসা সরঞ্জাম, সবকিছুই গোপনে, নিঃশব্দে। মাসের শেষ নাগাদ এই ডেলিভারি সম্পূর্ণ হওয়ার কথা। আর এই সহযোগিতা শুরু হচ্ছে ঠিক তখনই যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। অর্থাৎ যুদ্ধের উত্তাপে তৈরি হয়েছে নতুন এক শক্তিশালী জোট, মস্কো তেহরান অক্ষ। ইরান ইতিমধ্যেই তাদের যুদ্ধ কৌশলের কেন্দ্রে নিয়ে এসেছে কামিকাজে ড্রোন। একবার ছোড়া হয়, সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরিত হয়। ফেব্রুয়ারির শেষ দিক থেকে হাজার হাজার এমন ড্রোন ব্যবহার করেছে ইরান, আঘাত হেনেছে মার্কিন ও মিত্র বাহিনীর ঘাঁটিতে। অন্যদিকে রাশিয়াও থেমে নেই। তারা আগে থেকেই ইরানের শাহেদ ধাঁচের ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা চালাচ্ছে। শুধু ব্যবহারই নয়, সেই ডিজাইন কপি করে আরও উন্নত করেছে। ভারী বিস্ফোরক বহন করতে সক্ষম করেছে, যাতে প্রতিটি আঘাত হয় আরও ভয়ঙ্কর।
বিশ্লেষকরা বলছেন, যদি ইরান দ্রুত এই প্রযুক্তি নিজের হাতে নিতে পারে তাহলে তাদের ড্রোন হামলার শক্তি ও পাল্লা কয়েকগুণ বেড়ে যাবে। তখন যুদ্ধের চিত্রই বদলে যেতে পারে। তবে এখানেই শেষ নয়। ইরান রাশিয়ার কাছে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও চেয়েছে। ইতিমধ্যে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহে সম্মত হয়েছে মস্কো, কিন্তু সবচেয়ে শক্তিশালী S-400 সিস্টেম দিতে এখনও রাজি হয়নি রাশিয়া, কারণ এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘর্ষ আরও তীব্র হতে পারে। এইসব ঘটনার মাঝে উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, কাস্পিয়ান সাগরের একটি গোপন রুট যেখান দিয়ে রাশিয়া ইরানে অস্ত্র পাঠাতো বলে ধারণা করা হচ্ছে, আর সেই পথে আঘাত হেনাচ্ছে ইসরায়েল। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের একটি নৌঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ছিল এই গোপন সরবরাহ পথের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি এই সংখ্যাতে প্রথমবার যখন ক্যাস্পিয়ান সাগরে সরাসরি ইরানে আঘাত হানা হলো। এই হামলার পরই রাশিয়া এক ধরনের সতর্কবার্তা দিয়েছে। তারা বলেছে, যদি যুদ্ধ কাস্পিয়ান অঞ্চলে ছড়িয়ে পড়ে তাহলে তারা এটিকে চরম নেতিবাচকভাবে দেখবে। তবে মস্কো এখনও সব অভিযোগ অস্বীকার করছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এখন অনেক ভুয়া খবর ছড়াচ্ছে, তবে একটি বিষয় সত্য, আমরা ইরানের সঙ্গে আমাদের এই সংলাপ চালিয়ে যাচ্ছি। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে দেয়া 15 দফা শান্তি প্রস্তাব নিয়েও সন্দেহ প্রকাশ করেছে রাশিয়া। তারা বলছে, এই ধরনের তথ্য কতটা সত্য তা নিশ্চিত নয়। এমনকি ইরানও নাকি এই প্রস্তাবের বিষয়ে মস্কোকে কিছুই জানায়নি।